দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। তেহরানে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের পাল্টা হামলা। মিত্র দেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস। আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে পাল্টা অভিযান নয়, ঘোষণা ইরানের। তেহরানের পরাজয় হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিং স্টেশনগুলোয় আজও দীর্ঘ লাইন। বাড়তি সংগ্রহের আশায় অনেকেই ছুটছেন পাম্পে পাম্পে। মজুতদারি বরদাস্ত নয়, হুঁশিয়ারি মন্ত্রীর। সংকট, যার কারণে তেল পাচ্ছে না ভাই। দিন শেষে ওনারা তো পাম্পে কিন্তু তেল ঠিক স্টক করে রাখতেছে, কিন্তু আমাদের দিচ্ছে না। আমাদের আরও দুটো ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। এতিম আলেম ওলামাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইফতার। জাকাতের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতি বছর 5 লাখ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্য। হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি। এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। পার্লামেন্টের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। এমপিদের কর্মশালায় বললেন সালাউদ্দিন আহমদ। সংস্কারের বিপক্ষে গেলে মেনে নেবে না এনসিপি। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর। চিকিৎসক ও স্টাফ অনুপস্থিত থাকায় ক্ষোভ, করতে হবে জবাবদিহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বিপর্যস্ত রাজধানী তেহরান। ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে দেশটির আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল। এদিকে ইরানের নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজ। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। ইরান যুদ্ধে আমরা খুবই ভালো করছি, ফলাফলেই সেটি স্পষ্ট। এটা অসাধারণ যে আমরা 3 দিনে তাদের নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংস করেছি, যার মধ্যে কয়েকটি বিশাল আকৃতির। আমরা তাদের বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছি, তাদের যোগাযোগ ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছি। মার্কিন সেন্টকম জানিয়েছে 1 সপ্তাহে ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা, অবকাঠামো, এমনকি আবাসিক এলাকাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের অব্যাহত হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতে, বাহরাইন, কাতার ও সৌদি আরবের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল।
ইরানি মিসাইল আঘাত হানতেই ভয় আতঙ্কে ছুটোছুটি ইসরায়েলিদের, যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল। আবাসিক এলাকা সহ কৌশলগত অবস্থানে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। শনিবার নতুন করে হামলার পরিধি বাড়ায় তেহরান। নতুন ধরনের মিসাইল দিয়ে চালানো হয় হামলা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 200-র বেশি মিসাইল ছোড়া হয়েছে। বাংকারে স্থান সংকুলন না হয় বিভিন্ন স্থাপনার আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচানোর তাগিদে সেখানে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারা। এদিকে শুক্রবারের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শনিবারও বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে। এর পাশাপাশি তেল আবিব এবং হাইফাতেও আঘাত হানে মিসাইল। শুধু ইসরায়েলি নয়, আরব দেশগুলো থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা জোরদার করেছে ইরান। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে ইরাকে। টার্গেট করা হয় একাধিক তেল ক্ষেত্র। বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়। ধ্বংস করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড রাডার। কাতারের মার্কিন ঘাঁটিতে থাকা FS-132 রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে প্রতিবেশীদের ওপর হামলায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেন, এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। বলেন, আরব দেশগুলোতে হামলার কোনো অভিপ্রায় ছিল না দেশটির। সৌদি আরব, কাতার আর বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিই লক্ষ্য ছিল বলে জানান তিনি। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমিত পরিসরে দুবাই ও আবুধাবি থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমি ইরানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই। তবে দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর আর হামলা না হলে আমরাও আর আক্রমণ করব না। গতকাল ইন্টারিম কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। ক্ষমা চাওয়ার মাধ্যমে ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানে আরও কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেন, ইরান উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে আর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরামহীন হামলার কারণে তারা এটি করতে বাধ্য হয়েছে। ট্রাম্পের দাবি, তেহরান মধ্যপ্রাচ্য দখল করে শাসন করতে চেয়েছিল। হাজার হাজার বছরের মধ্যে এবারই প্রথম তারা প্রতিবেশী দেশগুলোর কাছে হার স্বীকার করেছে। তবে ট্রাম্পের ব্যাখ্যাকে ভুল বলে মন্তব্য করেছে তেহরান। পারস্য উপসাগরের কাছে 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার পর লক্ষ্য বানানো হয়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি নৌযানও। IRGCর দাবি, তাদের নিষেধ উপেক্ষা করে লুইস পি নামের ট্যাঙ্কারটি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। সেটিকে প্রতিহত করতে ড্রোন হামলা চালানো হয়েছে। এটি মার্কিন মালিকানাধীন বলে দাবি তাদের। এর আগে পারস্য উপসাগরী প্রিমা নামের মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা চালায় IRGCর নৌবাহিনী। তবে এসব হামলায় মেলেনি কোনো রকম হতাহতের খবর। ইরানের মেরিন ট্রাফিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, জ্বালানি তেল ও রাসায়নিক পরিবহন করছিল প্রিমা। যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এই তথ্য জানিয়ে জ্বালানি বিভাগ বলছে, এখন পর্যন্ত তেলের মজুদ পর্যাপ্ত। সংকট মোকাবেলায় জনগণকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির কথা জানিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জানান, আপাতত তেলের দাম বাড়াবে না সরকার। যুদ্ধ না থামলে বা সংকট আরও ঘনীভূত হলে তা সামাল দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি মন্ত্রণালয়ের। আর বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের পাশাপাশি মালয়েশিয়া বা ভারত থেকেও আমদানির প্রস্তুতি নিতে হবে। মাহফুজ মিশু রিপোর্ট। যুদ্ধ শুরুর সপ্তাহ না পেরোতেই আন্তর্জাতিক বাজারে দিন দিন বাড়ছে জ্বালানি তেলের দাম। এরই মধ্যে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে $92। ইরান ইসরায়েল যুদ্ধের পর গড়ে দাম বাড়ল 30% মতো। ফলে সারা পৃথিবীতেই টালমাটাল জ্বালানির বাজার। ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র তেল শোধনাগার। পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসেবে ডিজেল পেট্রোল যা আছে তা দিয়ে চলবে আর 11-12 দিন। অকটেনের মজুদ আছে 3 সপ্তাহের মতো।
এসব খবরে উদ্বেগ বেড়েছে মানুষের, অনেকটা ভয় আর আতঙ্ক থেকে পেট্রোল পাম্পগুলোতে তাই উপচে পড়া ভিড়। এরই মধ্যে রেশনিং প্রক্রিয়া চালু করে যানবাহন অনুযায়ী সর্বোচ্চ তেল নেয়ার পরিমাণ বেঁধে দিয়েছে সরকার। এখন তেল ছাড়া তো মার্কেটিং এ জব করি, উপায়ও নাই। তেলের সংকট যার কারণে তেল পাচ্ছি না ভাই। দিন শেষে ওনারা তো পাম্পে কিন্তু তেল ঠিক স্টক করে রাখতেছে, কিন্তু আমাদের দিচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেবো তেল? এ অবস্থায় বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আনতে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা ফার ইস্ট কান্ট্রি বলি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতন সেই ধরনের দেশগুলো এক ধরনের উৎস হতে পারে। আর একটা উৎস যেটা আছে সেটা হলো যে আমাদের এই সামগ্রিক পরিস্থিতিতে ভারতের সাথে যে পাইপলাইনটা আমাদের আছে ডিজেলের, সেই পাইপলাইনের মাধ্যমে যদি আমরা ভারত থেকে আমদানি করতে পারি তাহলে একটা স্বস্তি আমাদের আসতে হবে। সে বিষয়ে আমাদের কূটনৈতিক তৎপরতাটা দরকার আছে। সংকটের পূর্বাভাস পেয়ে বিকল্প পথে হাঁটছে জ্বালানি বিভাগও। বিপদের এই সময়ে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর। জ্বালানির জন্য তো আমরা আমদানি নির্ভর, এটা তো অস্বীকার করে লাভ নেই। তো এখন যেখান থেকে মূলত সোর্সিংটা হয় সেসব জায়গায় সংকটটা বাড়ছে। তাই এক্সট্রিম কেসে আমাদের তো সব অল্টারনেটিভ ভাবতে হবে। যদি সংকট আরো ঘনীভূত হয় তখন আরো নতুন নতুন বিকল্প এক্সপ্লোর করতে হবে। এখন পর্যন্ত আমরা বেশ কিছু বিকল্প নিয়ে কাজ করছি আর কি। উচ্চ মূল্যে কিনে হলো সাপ্লাইটা স্মুথ রাখার চেষ্টা করছি, আমরা জানি না কতটুকু পারবো। বিদ্যমান পরিস্থিতি নিয়ে ছুটির দিন শনিবারও জ্বালানি খাতের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য করণীয় নিয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন সরকার প্রধান। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়টা রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টো ভ্যাসেল আসছে 9 তারিখে। সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই, তারপরেও যেহেতু যুদ্ধ চলছে তো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। মন্ত্রী স্পষ্ট করেন, কোনোভাবেই মজুতদারি বরদাস্ত করবে না সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নাটোরের সিংড়ায় বাঁশের ঝাড়ে মাটির নিচে পানির ট্যাঙ্কিতে 10,000 লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলার নিংগইন এলাকায় অভিযান চালানো হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাঙ্কিটিতে 10,000 লিটার ডিজেল মজুত করে সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী রুবেল হোসেন। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মিলে। পরে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ী রুবেল হোসেনকে 5,000 টাকা জরিমানা করা হয়। সেই সাথে এই তেল দোকানে স্থানান্তর করে স্বাভাবিক প্রক্রিয়ার বিক্রি নির্দেশ প্রদান করা হয়। রমজানে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম, আলেম উলামা ও মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। বলেন, জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লাখ পরিবারকে জাকাত দেবে সরকার। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ইফতার আয়োজনে এসব কথাই জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি রমজানের প্রথম দিনে এতিম ও ওলামা মাশায়েখদের সম্মানে বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করলেও এবার সেই ঐতিহ্যে ছেদ পড়ে। রমজানের 17তম দিনে যমুনায় দেশের বিশিষ্ট আলেম ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী। মা খালেদা জিয়ার পথ অনুসরণ করে এতিম শিশুদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। দারিদ্র্য বিমোচনায় জাকাত ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করেন সরকার প্রধান। বলেন, প্রতি বছর হতদরিদ্র 5 লাখ পরিবারকে 50,000 থেকে 1 লাখ টাকা জাকাত দেওয়ার চিন্তা করছে সরকার। ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। এ সময় রমজানকে লাভ ও লোভের মাস বানিয়ে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না।
জনগণের কল্যাণে সরকারের প্রতিটি কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়নে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে দলীয় সংসদ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। সকালের পর্বে অংশ নিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালি নয়, জাতীয় সংসদের স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন বিএনপির সংসদ সদস্যরা। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। বিএনপির 208 এমপির মধ্যে 70 ভাগই নতুন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের তাদের জানার আছে অনেক কিছুই। তারই কর্মশালায় গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে। দুদিনের কর্মশালার শেষ দিন আজ। সকালের সেশনে অংশ নেন ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এমপিরা। সংসদ কার্যকর করতে এমপি ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে তুলে ধরা হয়, যার দিক নির্দেশনা দেন পার্লামেন্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ নেতারা। জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে, এটি খামখেয়ালি বা খেয়াল খুশির মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। সংসদের আচরণবিধি, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও কমিটিগুলোর কার্যক্রম সহ প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে ধারণা নেন এমপিরা। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। নতুন সংসদ সদস্যরা বলছেন, দলের পক্ষ থেকে এমন আয়োজন বাড়িয়েছে আত্মবিশ্বাস। সংসদকে জনমুখী ও কল্যাণকর করতে সর্বোচ্চটাই দেবেন তারা। মানুষের আশা প্রত্যাশাটা অনেক বেশি এই সংসদের কাছে। এই সংসদটা আসলে আমরা যাতে ভালো করে চালাতে পারি, এবার আমরা যাতে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, এরকমই আমাদের পরামর্শ দিয়েছে। সংসদ সদস্য হিসেবে আমাদের অভিজ্ঞতা ছিল না, এবার নতুন অভিজ্ঞতা বা নতুন বাস্তবতা, এই বাস্তবতার মধ্য দিয়ে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বলতে হবে এবং অ্যাক্ট করতে হবে। আগামী 12ই মার্চ রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের বিপক্ষে গেলে মেনে নেবে না এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুর জাতীয় নাগরিক পার্টির আয়োজনে বিভাগীয় ইফতার মাহফিলে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জুলাই সনদের সাথে প্রতারণা করছে, তাই তারা আদালতে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। 12 তারিখে সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হওয়ার সাথে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে অপসারণের সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানান নাহিদ। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ভোটের জন্য যারা ফ্যাসিস্টদের পুনর্বাসন করেছে, একদিন তারাই এই সরকারের পতন ঘটাবে। সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে যদি কোনো শক্তি, কোনো সরকার দাঁড়ায়, বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করবে না। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং 11 দল সেটা সহজে মেনে নেবে না। আওয়ামী লীগের যারা দোষী ছিল, যারা অপরাধী ছিল, যারা জুলুম করেছে, তাদেরকে যদি আপনারা বাংলাদেশে পুনর্বাসনের এজেন্ডা নেন, যেই ফাঁদ আপনারা তৈরি করছেন, ওই ফাঁদে বিএনপির পতন হবে। রাজশাহীতে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপির জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। নিহত হয়েছেন আলাউদ্দিন নামের জামায়াতের এক কর্মী, আহত বেশ কয়েকজন। রাত 8টার দিকে মোহনপুর উপজেলার সাকুয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শশাকুয়া ঈদগাহ বড় মসজিদের তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ছিল। আলোচনা সভায় স্থানীয় জামায়াত এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উভয় পক্ষ নিজেদের পছন্দের লোককে নিয়োগ দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, আহত হন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছেন জামায়াতের উপজেলা আমির। ঘটনার পর থেকে আগুন জ্বালিয়ে রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করে রেখেছেন জামায়াতের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও ইউপি সদস্য সহ আহত হয়েছে অন্তত 15 জন। সকালে লোহাগাড়ার লক্ষ্মীপাশা ইউনিয়নে বাঁকা গ্রামে ঘটে এই সংঘর্ষ। স্থানীয়রা জানায়, গ্রামের জিরু কাজী গ্রুপ ও আক্তার হোসেন গ্রুপের সাথে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে একটি স্যালো মেশিন পাম্প চুরির ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা। এরই জের ধরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। সংঘর্ষে ইউপি সদস্য জিরু কাজী, 2 নারী সহ অন্তত 15 জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। নরসিংদীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। একই দিনে রাজধানীতে এক নীতিগত সংলাপে অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত জানান, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড। শনিবার সকাল 8:30 পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতালে ঢুকেই প্রথমে চিকিৎসক ও স্টাফদের হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার যাচাই করেন মন্ত্রী। এ সময় কয়েকজন চিকিৎসক ও কর্মচারীর অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। মাত্র 24 ঘন্টা আগে রিপোর্ট হওয়ার পরেও ভাবছিলাম যে সব ডাক্তার পাবো, ডিউটি বাউন্ড পাবো সবাইকে, কিন্তু সেটা পাইনি। এই হাসপাতালে আপনার টোটাল 27টা পোস্ট আছে, কর্মরত আছেন পোস্টেড ডাক্তার আছে 21 জন, তার মধ্যে আমরা প্রেজেন্ট পেয়েছি 8 জন। হাসপাতালের লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের অভিযোগ ও সমস্যার কথা শুনেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। চাকরি তো এটা না, মানুষের সেবা করবেন। আমরা তো বলতেছি আমরা জনগণের গোড় ধরে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো। পরে জরুরি বিভাগ, প্যাথোলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওষুধের মজুদ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী। এদিকে রাজধানীতে স্বাস্থ্য খাতে সংস্কার এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক সংলাপে অংশ নিয়ে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। ই-হেলথ কার্ড নিয়ে আমরা কাজ করা শুরু করব এবং সেটার যে প্রযুক্তিগত কাঠামো, সেটা বাস্তবায়নের যে রোড ম্যাপ, আপনারা যথার্থই উল্লেখ করেছেন যে এই ধরনের একটা উদ্যোগ, এটা কিন্তু বিশাল উদ্যোগ। প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার 180 দিনের একটি কর্মসূচিও হাতে নিয়েছে বলেও জানান তিনি। কাজ করে জিনিসটা সমাধান করা খুব জরুরি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে। একাধিক মামলায় সে সময় তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হয়। গ্রেপ্তারের পর প্রায় 18 মাস তিনি কারাগারে ছিলেন। পরে 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। কারাবন্দী থেকে নির্বাসন, রাজস্বিক প্রত্যাবর্তন শেষে জনতার রায়ে প্রধানমন্ত্রী সেই তারেক রহমান। 7 মার্চ 2007 সাল। সেদিনে সকালটা ছিল স্বামীহারা স্ত্রী খালেদা জিয়ার জন্য এক বিভীষিকাময়। বিনা ওয়ারেন্টে তার বড় ছেলে তারেক রহমানকে মইনুল রোডের বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। কেন, কি অপরাধে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বুকের মানিককে তৎকালীন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী এমন প্রশ্ন করলেও উত্তর মেলেনি। পরবর্তীতে তারেক রহমানের নামে 13টি মামলা দায়ের করে 11 সরকার। 1974 সালের বিশেষ আইনে দেওয়া হয় ডিটেনশন। 6 দফা 13 দিনের রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি রাজনীতি ছাড়ার মানসিক চাপ দেয় তৎকালীন মঈন ফখরুদ্দিনের সরকার। 2007 সালের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সেই নিপীড়নের কথা তুলে ধরেন তারেক রহমান। বন্ধ করে দেওয়া হয় চিকিৎসা সেবা, অবনতি হয় শারীরিক পরিস্থিতির, ভেঙে যায় মেরুদণ্ডের 6 ও 7 নম্বর হাড়। সেই ঘটনার অন্যতম সাক্ষী প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিক রহমান রোম্মন। যখন ওনাকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তখন উনি বারবারই ওনার কথা ভাবেননি, কিন্তু ওনার ফ্যামিলি এবং আমাদেরকেই বারবার বলেছিল যে সাবধানে থাকতে। 7 মার্চ যে ওনাকে যেভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছিল, যেভাবে ওনার বিরুদ্ধে যে বিনা ওয়ারেন্ট এবং বিনা মামলায় অ্যারেস্ট করা হয়েছিল, এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে আমাদের। আটকের মাত্র 6 মাস আগেও তারেক রহমান ছিলেন বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয় চরিত্র।
তৃণমূল সম্মেলন করে সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করেছিলেন তিনি। মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকলেও তিনি ছিলেন না সরকারি কোনো দায়িত্বে। অথচ সেই নেতার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ এনে ষড়যন্ত্রমূলক মামলা করে সেনা সমর্থিত ১১ সরকার। প্রচণ্ড অসুস্থ অবস্থায় ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তিনি। চিকিৎসার জন্য সেই দিনই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। 111 সরকারের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে। পরে আদালত থেকে ন্যায় বিচার পেয়ে মামলা থেকে নিস্তার পান তিনি। বিএনপি নেতাদের দাবি, সবগুলি মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্বাসিত জীবন থেকেও তারেক রহমান বিএনপির হাল ধরেন, ক্ষমতা আর জনতার প্রশ্নে পক্ষ নেন জনতার, সরব থাকেন শেখ হাসিনা সরকারের দুর্নীতি, অনিয়ম আর দুঃশাসনের বিরুদ্ধে। ভোটের অধিকার আদায়ে আপোষের বদলে সংগ্রামের কঠিন পথ বেছে নেন তিনি। নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরেন। ছুটে যান জনতার কাছে, তুলে ধরেন দেশ গড়ার পরিকল্পনা, তৈরি করেন ইতিহাস। জনতার রায়ে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর তাদেরই সন্তান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। ২০তম কারাবন্দী দিবস উপলক্ষে এবারও ঘরোয়া আয়োজনে সীমাবদ্ধ বিএনপির দলীয় কর্মসূচি। মসজিদ মাদ্রাসায় রাখা হয়েছে মিলাদ মাহফিল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে পুরুষদের জন্য রকমারি ডিজাইন আর ফ্যাশনের জুতা, স্যান্ডেলের পসরা সাজিয়েছে নামি দামি ব্র্যান্ড সহ দেশীয় অনেক প্রতিষ্ঠান। এখনও কেনাকাটার বড় ধুম না পড়লেও বিক্রেতারা বলছেন আর কয়েকদিনের মধ্যেই জমে উঠবে ছেলে বুড়ো সবার জুতা কেনার হিড়িক। ঈদে চাই নতুন জুতা। পোশাকের সাথে মানানসই জুতা খুঁজতে ক্রেতাদের ভিড় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে। ঈদের জন্য জুতা কিনতে এসেছি। পাঞ্জাবি ক্ষেত্রে তো আসলে শুজ যায় না, তারপরেও নিউ অ্যারাইভাল কোনটা আসছে ওই জন্য একটু চয়েস করে রাখছি আর কি। শু টাইপের খুঁজছিলাম, যার কারণে একসাথে ফর্মাল কাজও হয়ে যাবে, একটা ঈদও পার হয়ে যাবে এই জন্য। পোশাকে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবির সঙ্গে স্যান্ডেল বা নাগরা। নামাজের পর ফর্মাল লুকের জন্য অনেকেই বেছে নিচ্ছেন জুতা, কেডস কিংবা বুট। ক্রেতাদের পছন্দ মাথায় রেখে ট্রেন্ডি ডিজাইন আর স্টাইলিশ ফুটওয়্যার এনেছে ব্র্যান্ডগুলো। পাঞ্জাবির সাথে ব্ল্যাক স্লিপারটা আমার পছন্দ। দামে একটু কম, একটু আরামদায়ক, টেকসই তো হতেই হবে অবশ্যই, এবং দেখতে সুন্দর। যেরকম চাচ্ছি আসলে ওরকম পেয়ে যাচ্ছি। এবার ঈদে বেশ কিছু কালেকশন আছে। বিক্রেতারা বলছেন বাজার এখনো জমেনি, বেতন বোনাস পেলেই বাড়বে কেনাকাটার চাপ। কাস্টমারের চাপ এখনো তেমন একটা নাই, কিন্তু আশা করা যায় শুক্রবারের পর থেকে চাপটা বাড়বে। কালেকশনও ভালো আছে, কাস্টমাররা আসতেছে, বেচাকেনা ভালো হচ্ছে ইনশাল্লাহ। কাস্টমার কাছ থেকে খুব সাড়া পাচ্ছি আমরা। অনেক নতুন আর্টিকেল আসছে, তো কাস্টমাররা সেই আর্টিকেল থেকে, প্রোডাক্ট থেকে তাদের পছন্দের সেই প্রোডাক্টগুলো পাচ্ছে। ব্র্যান্ডের পাশাপাশি বিভিন্ন নন ব্র্যান্ড ফুটওয়্যার কোম্পানি ক্রেতা চাহিদার কথা চিন্তা করে নতুন ডিজাইনের জুতা বাজারে এনেছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জবানবন্দি দিয়েছেন কিশোরীর সৎ বাবা। সন্দেহভাজন ধর্ষকরা নয়, কিশোরীকে হত্যা করেছিল সৎ পিতা। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, 10 ফেব্রুয়ারি নূর মোহাম্মদ নুরা সহ কয়েকজন কিশোরীকে ধর্ষণ করে। এরপর স্থানীয় সাবেক মেম্বারের বিচার কার্য সহ নানা কারণে সৎ মেয়ের উপর ক্ষিপ্ত হন সৎ বাবা আশরাফ আলী। পরবর্তীতে অপমান থেকে মুক্তি পেতে মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, সরিষা খেতে ফেলে রাখে। এ সময় নিজেকে বাঁচাতে নুরা সহ অন্যান্যদের উপর দায় চাপানোর মিথ্যা নাটক সাজায় আশরাফ। শুক্রবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সৎ মেয়েকে হত্যার কথা স্বীকার করেন তিনি। এর আগে গত 25 ফেব্রুয়ারি মাধবদীর একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। 6 মার্চ আমরা মোটামুটি নিশ্চিত হই যে হত্যাকাণ্ডের প্রকৃত কে জড়িত ছিল, এবং তারই ধারাবাহিকতায় আমরা ভিকটিমের সৎ পিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মাদক থানায় নিয়ে আসি, এবং সেখানে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সহিত নিজেকে জড়িয়ে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেন।
সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। সমতা ও মর্যাদার বাংলাদেশ করতে নারীর ক্ষমতায়নই হোক আগামীর অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী বিষয়ক দফতর এবং 1978 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরেই নারী শিক্ষায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা এবং সাইবার বুলিং থেকে সুরক্ষা নিশ্চিত করবে সরকার। টি-20 বিশ্বকাপের খবর এবার। আহমেদাবাদে আগামীকাল ফাইনালে নিউজিল্যান্ড মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা ফিন অ্যালেনের ঝড়ে প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দেয় কিউইরা। আর দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড 499 রান ও 34 ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ফাইনালেও নজর থাকবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন আর ম্যাট হেনরির দিকে। ভারতের হয়ে নজর কাটতে পারেন ইনফর্ম সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দুই দলই ফাইনাল খেলেছিল। SIR পরবর্তী ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে টানা 2 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাত থেকে বিক্ষোভস্থলে বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে বিভেদ সৃষ্টি করতেই এমন ষড়যন্ত্র এঁটেছে বিজেপি। ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও বাংলা ভাষাভাষীদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসব করে বাংলা ভাষাভাষী মানুষদের ভোটাধিকার খর্ব করতে চাইছে বিজেপি। আর দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।